দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দাবি। তার আগে এভাবে শুরু করতে চাই যে ধোঁয়াশা সৃষ্টি না করে মানবিক করিডোরের বিষয়টি অন্তর্বর্তী সরকারের শিগগিরই স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সাথে আওয়ামী লীগের অর্থনৈতিক সহ বিভিন্ন খাতের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান এনসিপির এই নেতা। এদিকে জুন মাসের মধ্যে সংস্কার চূড়ান্ত করে ডিসেম্বর নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার মতে বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব এখনও কোনো রাজনৈতিক দল দেয়নি। অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে, তা না হলে দেশের জনগণ এই সরকারকে মেনে নেবে না। আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম। সবশেষ স্বস্তির খবর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের 3 দফা দাবি পূরণ হওয়ায় আন্দোলনের সমাপ্তির ঘোষণা এসেছে। তবে শিক্ষার্থীদের একাংশ আবার প্রত্যাখ্যান করেছেন। মোটামুটি এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। স্টুডিওতে স্বাগত জানিয়েছি আমরা রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। রয়েছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন শেখ রফিকুল ইসলাম বাবলু, সমন্বয়ক, গণতন্ত্র মঞ্চ এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান। আপনি তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি যেতে চাই রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে। আমি দাবি দেওয়া নিয়ে একটু কথা বলতে চাই। ঢাকা শহরে মোটামুটি গত কয়েকদিন শুধু দাবি দেওয়াই চলছে, সে বিষয়ে আমি বলবো। তার আগে যেহেতু আপনারা 13ই মে জাতীয় ঐকমত্য কমিশনে গিয়েছিলেন, সেখান থেকে আপনারা অনেক কথা বলেছেন, জানতে চাচ্ছি যে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঠিক কতটা এক জায়গায় আসতে পেরেছে। বারবারই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যতটা সংস্কার হওয়া দরকার ঠিক ততটা হলেই নির্বাচনে আমরা চলে যাব, এবং আপনারা দেখলাম অনেক কথা বলেছেন সেখান থেকে। সেসব বিষয়ে আমি আসবো। সংস্কার ইস্যুতে যদি একটু বলেন আপনি। ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমি যদি আপনার কথাকে সরাসরি বলি, দেখেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি সংস্কার নিয়ে যখন কথা বলেন, দুইটা কথা বলেন অনেক কথার মধ্যে। জি, ছোট সংস্কার, বড় সংস্কার। আচ্ছা, কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন বা কোনো আলোচকরা বলতে পারবেন ছোট সংস্কার মানে কি বলতে চান এবং বড় সংস্কার মানে কি বলতে চান? আমার ধারণা এ পর্যন্ত কেউ উনি সুনির্দিষ্ট করেন নাই। এটা গেল, আমি একটা প্রশ্নটা করে রাখলাম এই কারণে যে কারণ সংস্কার নিয়ে যখন কথা বলছি তখন ধোঁয়াশাটা থেকে যাচ্ছে। এটা 1 নম্বর কথা। এবার 2 নম্বরে আসি। আমরা যে কথা বলেছিলাম সংস্কার, এটা মনে রাখতে হবে এটা চলমান প্রক্রিয়া। আপনি সংস্কারের তো কোনো শেষ নাই। আজকে আপনি যেটা করলেন, আপনি 2 দিন পরে সেটা আরো উন্নততর জায়গায় যাওয়ার জন্য করবেন। সুতরাং আপনি যদি এই কথাটা বলেন আমি সংস্কার শেষ করে এটা করব, তাহলে একটা ভুল কথা, এটা কোনো কারেক্ট কথা হয় না। আমার ধারণা কেউ পৃথিবীতে এটা বলবে না যে এটা আপনি যথাযথভাবে বললেন। তাহলে এটা একটা বোঝা দরকার। এবার 3 নম্বরে আসি। আমরা বলেছি যে এইটা একটা ইন্টারিম সরকার, এবং এই সরকার যখন তারা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসলো, সামনে তো একটা ছিল গণতন্ত্রের প্রশ্ন, একটা ছিল 1 নম্বর প্রশ্ন তো অবশ্যই যে এত বড় হত্যাযজ্ঞ তার বিচার। আমি সেটা তো আছেই, ওটাকে হিসাবে রেখে আমি কথা বলছি। গণতন্ত্রের প্রশ্ন একটা হচ্ছে আমাদের হাতে যদি সুযোগ থাকে এমন কতগুলো কাজ করব বা পথরেখা আমরা রচনা করে যাব, যাতে করে আমাদের অন্ততপক্ষে এই ধরনের স্বৈরাচারে কর্তৃত্ববাদী হয়ে ওঠার প্রবণতা রোধ করার জন্য কি কি করণীয় সেটা আমরা দেখার জায়গাটা করতে পারি। আরেকটা কাজ করার কথা জরুরি ছিল, যেটা একেবারে এজেন্ডাই নাই, কারণ এই আন্দোলনের একটা অন্যতম স্লোগান ছিল বৈষম্যহীনতার কথা, বৈষম্যহীন সমাজের কথা, কিন্তু দেখবেন সেটা আলোচনা নেই। তো যাই হোক, এইবার আসি সংস্কারের ব্যাপার। আমরা প্রথম দিন থেকে বলে আসছি ভালো নির্বাচনের জন্য, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা প্রয়োজন ওইটা করে নির্বাচনের ধারায় যেতে হবে। এইবার যদি বলেন সংস্কার অনেকগুলো প্রস্তাব তারা করেছে, 6টি সংস্কার কমিটি একটা রিপোর্ট দিয়েছে, তার মধ্যে ওনারা কিছু কোশ্চেনিয়ার সাজিয়েছে, যেটাকে ধরে আমরা এখানে গেলাম। যদিও এটা মানুষের সামনে আমাদের বিবেচনা একটা ভুল মেসেজ গেছে বলে এটা পরিষ্কার করি, ওনাদেরকেও বলেছি। আমাদের এই যে যদি ওনারা 166টা প্রশ্নের কথা বলেছেন, এই আপনি 5টি সংস্কার প্রস্তাবের ওনারা এই কোশ্চেনিয়ারগুলো করেছেন। আমাদের বিবেচনা ওরা যে ডাউস বই রচনা করেছেন তাতে যদি কোশ্চেনগুলো সাজাতে আমরা পারি, অধ্যাপক সাহেব সাজিয়েছেন কিনা আমি জানি না, তাহলে দেখবেন প্রায় 600-700-এর উপরে প্রশ্ন, হাজারও হয়ে যেতে পারে। তার মধ্যে থেকে কেন ওনারা কিভাবে বাছাই করলেন এইটা প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছি। ওনাদের কাছে আগে আমরা চিঠি দিয়ে বলেছিলাম
আপনাদের এ ধরনের যে প্রশ্নটা নিয়ে আসছেন এটা অস্বচ্ছ, অস্পষ্ট, কিছুটা কনফিউজ। আপনারা কি আগে বলেছিলেন? আগেই চিঠি দিয়েছিলাম, এবারও যে ওই চিঠি পড়ে শুনিয়ে কি বলেছি এটা আপনার মাধ্যমেই দেশবাসীকে জানাতে চাই। ওনারা কিছু কোশ্চেন সেইটা দিয়ে বলেছেন এটা কি মত, একমত, আংশিক একমত। তারপরে বলছেন বাস্তবায়ন কিভাবে হবে, গণপরিষদ, সংবিধান পরিষদ, এই কথা। আমরা বললাম কনফিউশন এই জায়গায়, আপনি মত দ্বিমত নেন, কিন্তু যদি একটা কলম প্রধান করতেন সুস্পষ্টভাবে, অস্পষ্ট না রেখে নির্বাচিত সংসদের মাধ্যমে, তাহলে কিন্তু জিনিসটা হয়ে যেত। আমাদের কাছে মনে হয়েছে এইটাকে ওনারা নানাভাবে হাইড করে অন্য জায়গায় নিতে চান, এটা একটা প্রধান সংকট ছিল। দ্বিতীয় আর একটা বিষয় আমরা পরিষ্কার করে বলেছি নির্বাচন কমিশন সংস্কারকে, ওই কমিশনকে, যে নির্বাচন, ভালো নির্বাচনের জন্য দরকার কি, সবাই যাতে ভোট দিতে পারে, ভোটটা ঠিক মতো গোনা হবে, গোনার পরে যারা নির্বাচিত হবে তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু এইটার জন্য আমাদের বিগত দিনে বাধা কি ছিল, প্রশাসনিক কারসাজি সরকার চাইনি, তাহলে নির্বাচনের সময় নির্দলীয় তদারকি সরকার লাগবে, টাকার খেলা বন্ধ লাগবে, পেশি শক্তি বন্ধ করা লাগবে, ভয়ের রাজত্ব বন্ধ করা লাগবে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা বন্ধ করা লাগবে। তা আমরা বললাম আপনার বইতে এর কতগুলো পজিটিভ কথা আছে, আবার টাকা বাড়ানোর কথা আছে, ওটা একমত না, কিন্তু আমরা বললাম এই কথাগুলো কেন আপনি কোশ্চেনে আনেন নাই, এইগুলো না এনে এমনগুলো কতগুলো কোশ্চেন এনেছেন যা সংকট তৈরি করছেন। এবং সংবিধান নাম দিয়েছেন সংস্কার কমিটি, সংবিধান সংস্কার জানেন প্রস্তাবের, কিন্তু ওনারা ডিফ্যাক্টো পুরো সংবিধান পুনর্লিখন করতে চান, এমনকি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে 4 মূলনীতি এইটাকে বাদ দিয়ে একটা, হ্যাঁ এই জায়গায় আমি আসতে চাই যে 4 মূলনীতি, সেটা হচ্ছে যে আপনার সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এগুলোকে বাদ দেয়া হচ্ছে, তাহলে রাখা হচ্ছে কি? ওনারা এক্ষেত্রে যেটা বলেছেন এইটা বাদ দিয়ে ওনারা আমাদের স্বাধীনতার যে ঘোষণা ছিল 10ই এপ্রিল, এপ্রিলের যে ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, ওইটাকেই রাখতে চান শুধু, এর জায়গায় আরো বহুত্ববোধন্য। আমরা বলেছি ওইটা তো আছে, এখনো তো সংবিধানে আমরা এটা যুক্তও করতে পারি, এখনো সংবিধানে কিন্তু দেখবেন স্বাধীনতার ঘোষণাপত্র এটা দেওয়া আছে। সেইটার জন্য আমাদের ডিমান্ড যেটা কমিউনিস্ট পার্টি বাম জোটের, আমরা বলেছি সংবিধান পুনর্লিখন নয়, সংবিধান তার যে অসম্পূর্ণতা, 72 সালের সংবিধানের যে অসম্পূর্ণতা দূর করতে হবে। আমি এই প্রসঙ্গ করে বলি, ওনারা নব্য আবিষ্কার হয়তো করেছেন, কিন্তু আমি দেশবাসীকে বলতে চাই ওনাদেরকে আমরা কাগজপত্র দিয়েছি এবং বই পড়ে দেখতে বলেছি। 1972 সালে যখন সংবিধান প্রণীত হয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ওই সময় 8 পাতার লিখিত কাগজে বলেছিল এই সংবিধান সমাজতান্ত্রিক সংবিধান না, তাদের আপনাদের কাছে আশা করি না, এমনকি এইখানে মৌলিক গণতন্ত্রের উপাদানেও অনেকগুলো অসম্পূর্ণতা আছে, সম্পূর্ণ করেই সংবিধান করা দরকার। ওই সময়ও মানে নাই, এখনো কিন্তু তারা সেই ধারা না যেয়ে পুনর্লিখন করতে চান, তাতে করে নির্বাচনকে নতুন করে একটা সংকটে ফেলবে, দীর্ঘায়িত করবে, যার জন্য বলেছি এইটা কারেক্ট পথ না। আমি 30 সেকেন্ড একটু সময় নেই, বলেছি আপনারা যে ঐক্যমত্যের জন্য দেরি করছেন, এটা তো দেরি করার দরকার নেই। ধরেন এখানে যে ওনাদের পার্টি সহ এখানে প্রায় 32-34টি দল, আমরা কিন্তু আগেই যে মত দিয়েছি, ওনারা কিন্তু জানেন, যারা এখানে এই যে টালি করেন ওনাদেরকে যদি বসায় দেন, আমার ধারণা 48 ঘন্টা যথেষ্ট, তাতে কিন্তু বলে দিতে পারবে, আমি যদি ওই 166টাও নেই, ওইখানে কিন্তু বলে দিতে পারবে যে কয়টা কোশ্চেনে সব দল একমত, কয়টা কোশ্চেনে 90% দল একমত, তাহলে তো আপনি ঐক্যমতের জন্য দেরি হওয়ার দরকার না। সেই কাজটা না করে ওনারা যেটা করছেন এটা আসলে কালক্ষেপণ, এবং এটা কারোর জন্য এটা ভালো না। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক দেখি এই বিষয়ে তার কাছে জানতে চাই যে এই যে মূলনীতির কথা বলা হচ্ছে যে 4টি নাই করে দিয়ে অন্য কিছু বসানো হচ্ছে, সেই প্রসঙ্গে উনি বেশ কিছু কথা বলেছেন যে নির্বাচনকে আসলে সংকটে ফেলে দেওয়া হবে, সংবিধান সংস্কার ইস্যু বা পুনর্লিখন, এইসব বিষয়গুলোর কথা আসলো, আপনি এই বিষয়ে কোনো যোগ করবেন কিনা আপনার মন্তব্য? জাস্ট আমার মানে সংক্ষিপ্তভাবে যেটা বলি, আপনাকে ধন্যবাদ। সংস্কার ইস্যুতে অলরেডি লম্বা সময় নেওয়া হয়েছে, নো ডাউট, এটা একটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার হলো কি, সংস্কারটা তো উনি যেটা বললেন যে দ্বিতীয় ধাপ তো এখন বাকি আছে আলোচনার, সংস্কার অলরেডি লম্বা সময় নেওয়া হয়েছে, এটা বলেছেন। আর দ্বিতীয় ধাপের আলোচনা আমি আনি নাই, কিন্তু উনি যেটা বললেন 32টা দল বা 33টা দলের টালি করা, এটা কি সকল দলের ওয়েট বা রাজনীতিতে তাদের জনপ্রিয়তা, এই আপনি যে মেথডে এটাকে ঐক্যমত্য বলা হচ্ছে, সেই মেথডে তো ঠিক নেই। কারণ আপনি কিভাবে বলবেন যে ধরেন একটা মৌলিক ইস্যুতে 32টা দল একমত হলো 33টা দলের মধ্যে, বা 32টা দলের মধ্যে 31টা দল একমত হলো, বিএনপি একমত হলো না,
তাহলে আপনি এটাকে কিভাবে মানে সংস্কার ইস্যুতে নিয়ে আসবেন? সেটাই তো সব। তাহলে এই যে ঐক্যমত্য নাই, ব্যাপারটা এরকম না, একটা মেজর ইস্যুতে হলো না। মেজর ইস্যুতে তো না আসলে নির্বাচন হবে কিভাবে? তা এখন এই জন্য আমাদের বক্তব্যটা ছিল যে আমি যেটা বলতে চাই সেটা হলো আপনি প্রায়োরিটি দেবেন। আমি প্রিন্সিপালের সাথে অনেকটাই একমত। সেটা হলো রুলস অফ গেম। অনেক দিন প্রায় সেপ্টেম্বর থেকে বলছি যে রুলস অফ গেম ঠিক করে রাজনৈতিক দলগুলোই কম্পিটিশনের মধ্য দিয়ে দেশটাকে এগিয়ে নেবে, কোনো ধরনের ইন্টারিম গভর্নমেন্ট না। এখানে আপনাকে একটা সংযুক্ত করি জাস্ট সংক্ষিপ্ত আকারে, সেটা হলো ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অন্তর্বর্তীমূলক সরকার কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু বাংলাদেশই প্রথম না, সারা পৃথিবীতে বহুবার এসেছে, কানাডা অস্ট্রেলিয়াতেও এসেছে। এটা হলো একটা সংকটকালীন মুহূর্তে যখন মানে গতানুগতিক সরকার থাকে না, রেগুলার সরকার থাকে না, তখন হয়। তাদের কিন্তু অনেক বেশি কাজ না, তাদের কাজ সব দেশেই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো নির্বাচনটাকে, মূল কাজটা নির্বাচন। আপনি ইভেন আপনার একই ধরনের বিপ্লব হয়েছে কিন্তু শ্রীলঙ্কায়, সেখানে কি কাজ করেছে সরকারটা? রেগুলার দেশটাকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, রেগুলার রুটিন ওয়ার্ক করে, পাশাপাশি সে নির্বাচনটাকে প্রায়োরিটি দিয়েছে। তো আপনি তো এমন জায়গায় নিয়ে যাবেন না, মানে বেশি অ্যাম্বিশাস হওয়া যাবে না। এখানে মৌলিক জায়গাগুলোতে ফোকাস করতে হবে এবং নির্বাচনটাকে হাইলাইট করতে হবে। এটা না করলে রাজনৈতিক ঐক্যমত্য আসবে না। ঐক্যমত্য আসতে হলে আপনাকে নির্বাচনকে হাইলাইট করতে হবে। আরেকটা বিষয় আপনাকে বলি, আরও যদি আপনি আমাকে 1 মিনিট এলাও করে, সেটা হলো যে আমরা কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য বলি, যেহেতু প্রিন্সিপাল তাদের দলের কথা বলছেন, বাংলাদেশে একমাত্র আমাদের নেতৃত্বে আমরা কিন্তু একটা ছায়া সংস্কার কমিশন গঠন করেছি এবং আমরা প্রায় সেপ্টেম্বর থেকে কাজ করছি। 4টা ওয়ার্কশপ করেছি এই পর্যন্ত। আমাদের সামনে ন্যাশনাল কনফারেন্স আছে জাতীয়, এবং সারা বিশ্ব এবং সারা দেশের সবাইকে নিয়ে আমরা ন্যাশনাল কনফারেন্সটা করছি। তো আমাদের রিপোর্টও ইতিমধ্যে প্রায় একদম সম্পূর্ণ রেডি। আমরাও কিন্তু 11টা কমিশন করেছি এবং রিপোর্টও রেডি। তো ওই রিপোর্টগুলো আমরাও কিন্তু বিকল্প রিপোর্ট আকারে সরকারের সামনে এবং দেশবাসীর সামনে নিয়ে আসবো জুনের মধ্যেই, একদম এবং ঐক্যমত্য কমিশনের আকারে। তো এখন আমরা আমাদের ফাইন্ডিংসগুলো কি পেয়েছি, কতটা সরকারকে কন্ট্রাস্ট করে, আমরা কিন্তু খুব সংক্ষিপ্ত রিপোর্ট দিচ্ছি। আমাদের কিন্তু 100 পেজের বেশি হবে না আমাদের টোটাল রিপোর্ট। আমরা এগুলোকে, কারণ এত বড় রিপোর্ট কেউ পড়ে না এবং আমরা এত কিছু দিতেও চাই না। আমরা এটা মনে করি যে আপনি দেখেন 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ডিবেটের মধ্যে দিয়ে কিন্তু এই আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্রটা দেখতে পাচ্ছি। তারপরও দেখেন 1927 সালে নারীর ভোটাধিকার হয়েছে। তো ধারাবাহিক প্রক্রিয়ায় কিন্তু একটা দেশ এগিয়ে যায়। আপনি দেখেন ফ্রান্সের কথা, ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফিফথ রিপাবলিকে আপনি দেখেন ম্যাগনা কার্টার পরে কতবার সংস্কার হয়েছে ব্রিটেন। তো আপনি সারা পৃথিবীতে তো গণতান্ত্রিক প্রক্রিয়া শত শত বছরের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। আপনি কেন ঢাকায় ভাবছেন গণতান্ত্রিক প্রক্রিয়া এই 1 বছরই হয়ে যাবে? আসবো, যেটা চাই একটু শেখ রফিকুল ইসলাম বাবলু আপনার কাছে, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের মূল কাজ দ্রুত সময়ে একটি নির্বাচন দেয়া। সরকার কি সেই পথে আছে? ধন্যবাদ। এখন টেলিভিশন অগণিত দর্শক, শ্রোতা এবং উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে প্রশ্নটা, আসলে আমরা গত 16 বছর যেভাবে এই দেশে মানুষ একটি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই জায়গায় এসছে, আসার পরে আজকে যে বিজ্ঞ আলোচক রাষ্ট্রবিজ্ঞানী উনি যে কথাটা বললেন, এটার সঙ্গে আমি একমত। এখানে একটা প্রশ্ন আছে, এই সংস্কার প্রশ্নটা আমরাই নিয়ে আসছি মাঠে। গণতন্ত্র মঞ্চ, আমাদের প্রয়াত নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তার নেতৃত্বেই এই গণতন্ত্র মঞ্চ হয়েছে এবং আমরা সংস্কারের প্রশ্ন, আমাদের ছিল সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আমাদের আন্দোলন। সরকার এবং শাসন ব্যবস্থা এই যে পরিবর্তন করতে গিয়ে যে রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে 2000 মানুষের জীবন চলে গেল, তার মধ্য দিয়ে আমরা যে দেশটা পেয়েছি, এখন একটা নতুনভাবে চিন্তা করার একটা সুযোগ রয়েছে। সেই সুযোগটা কি দ্রুত ত্বরান্বিত হচ্ছে কিনা, মানে ওই জায়গাটা? সেটা ওই জায়গায় আমি আসছি, আমাকে একটু বলতে হবে। আচ্ছা, আমরা ওই জায়গায় আসছি জি, যে এই যে সংস্কার, এই সংস্কারটা যেমন প্রিন্স ভাই বললেন যে এটা 2 দিনের কাজ, কিন্তু আমার মূল প্রশ্ন হলো সংস্কারটা করবে কে? ইন্টারিম গভর্নমেন্ট তো কোনদিন সংস্কারের কাজ করতে পারে না। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন যে সংস্কার দরকার দেশে। যেমন আমি প্রায়ই বক্তৃতায় বলি যে গত 54 বছর দেশ যেভাবে 54 বছর যেভাবে চলছে, এইভাবে আর চলতে দেওয়া হবে না। এগুলো বিভিন্ন পত্রিকা হেডলাইনও হয়েছে। আচ্ছা, আমরা কোনোদিনই আর পিছনের দিকে যেতে চাই না। আমরা এমন কিছু করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে তারা যেন এসে একটা সুখী সমৃদ্ধশালী দেশ আমাদের কাছ থেকে পায়। আর এইভাবে রক্ত দিতে দিতে
আপনি দেখেন আমরা 52-তে রক্ত দিয়েছি, 54-তে রক্ত দিয়েছি, 62-তে রক্ত দিয়েছি, 66-তে রক্ত গেছে, 69-এ রক্ত গেছে, 70 নির্বাচনের পরে রক্তক্ষয়ী লড়াই, 9 মাসের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে নিয়ে এসেছি, কিন্তু দেশটা আজকে কোথায় চলে গেছে? কাজ সংস্কার আমাদের দরকার। এখন প্রশ্ন হলো যে সংস্কারটা করবে কারা? আমি আপনার কাছ থেকে সময় বাড়িয়ে নিচ্ছি এই জন্য, এই সংস্কার করবে কারা, এটা মূল প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানী সাহেব বলেছেন যে ওনাকে আমি চিনি, অনেক আগের থেকেই চিনি, আর আমরা তো একসঙ্গে রাজপথে আছি, প্রিন্স ভাই আমরা রাজপথে আছি, এখনও আছি। আজকেও আমার 2টা প্রোগ্রাম ছিল, ফারাক্কা লং মার্চের প্রোগ্রাম 2টা শেষ করে আমি এখানে চলে এসেছি। যাই হোক, এই সংস্কার করবে কারা? এই সংস্কার তারাই করবে, পৃথিবীর সব দেশেই আছে যে একটা, এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না সংস্কার করা, নির্বাচিত সরকার সংস্কার করবে। এখন আমরা তারপরেও এই রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে যে দেশটা নতুন সূর্য উদিত হয়েছে, এই নতুন সূর্য যাতে সুন্দরভাবে সূর্যাস্ত পশ্চিম দিকে যেতে পারে, সূর্যের অস্ত হয়, সেটার জন্য আমরা বলছি যে ঠিক আছে, একটা ঐকমত্য কমিশন করা হোক। কি কি আমাদের সংস্কার করতে হবে আমাদেরকে ডেকেছিলেন প্রধান উপদেষ্টা, আমরা সেখানে সমস্ত রাজনৈতিক, প্রিন্স ভাইরও ছিলেন, সমস্ত রাজনৈতিক দল আমরা গিয়ে বলেছি যে হ্যাঁ আমরা সংস্কারের কাজ করে। ওখানে কি আপনারা যে দাবিগুলো করেন, দাবি কিছু আপনার দাবি থাকে, প্রস্তাবনা থাকে, সেই দাবি কতটা নেওয়া হয় আর কি? আপনারা তো অনেক কথাই বলেন ওখানে গিয়ে। যে আমরা তো অনেক কথাই বলি, রাজপথে যে কথাগুলো বলি সেগুলোর কিছু অংশ তো আমরা ওখানে গিয়ে বলি, কিন্তু এই যে সংস্কারের জন্য যে আমরা ঐকমত্য পোষণ করে ঐকমত্য কমিশন করেছি, আমরা ঐকমত্য কমিশন, সেই কমিশন এই 35টা দলের সঙ্গে 34টা দলের সঙ্গে বোধহয় আলোচনা হয়ে গেছে। আমরাও গিয়েছিলাম, আমাদের পার্টি গিয়েছিল, আমরা 15 সদস্যের একটা টিম গিয়েছিলাম। আলী রিয়াজ সাহেবকে আমি 79 থেকে চিনি, আমার ডাকসু ইলেকশনের আগে উনিও নিজে ডাকসুতে কম্পিট করেছিলেন, পাশও করেছিলেন উনি। যাই হোক, তো আমি ওখানে গিয়ে যে সিস্টেমটা দেখলাম, যে আমি একটা প্রশ্ন নিয়ে আমার প্রায় 1 ঘন্টার মতো গেছে, মৌলিক গণতন্ত্র, সেই আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্রের জন্য, কে মৌলিক গণতন্ত্র থেকে গণতন্ত্রে আসার জন্য যে আমরা রক্ত দিয়েছি, সেই মৌলিক গণতন্ত্রে আবার ফিরে নিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। আমি বলছি এটা কোনোদিনই হবে না, এটা আমরা মানব না, এই দেশের মানুষ মানবে না। আমাকে পরে বলেছে, যখন কোনোভাবেই আমাকে করতে পারতেছিল না, তাহলে আপনি অল্টারনেট প্রস্তাব দেন। আমি ঠিক আছে, আমরা পার্টির সঙ্গে আলোচনা করব, আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করব, করে আমরা সিদ্ধান্ত দেবো এই মৌলিক গণতন্ত্র পরবর্তীতে কি হইতে পারে, পাশাপাশি কি হইতে পারে। এটা নিয়ে আমি ওনার সঙ্গে আলাপ করেছি আজকে, এবং আমি গিয়া ওনার সঙ্গে আবার আমরা মিলিত হব, যেটা পাশে। এইভাবে আপনি এই যে প্রিন্স ভাই বলেছেন কালক্ষেপণ করা হচ্ছে, এটা সত্য, এটা দরকার ছিল না। এটা একটা রোড ম্যাপ দেখ যে আগামী 30 দিনের মধ্যে সংস্কার কাজ শেষ, বা আগামী 7 দিনের মধ্যে সংস্কার কাজ শেষ, প্রস্তাব আর কি, হ্যাঁ এটা শেষ হয়ে যাবে। সেই এখন যে সিস্টেমে শুরু করছে, এই সিস্টেম করে এই সংস্কারের কাজ 1 মাস 2 মাস 3 মাস এরকম আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। যে সিস্টেমের ওরা আগাচ্ছেন এটা আরো সময় লাগবে। তাহলে রোড ম্যাপের ঘোষণা কবে, কি সেই নির্বাচন, এটা নিয়ে এখন আমরা সোচ্চার, যেমন বিভিন্ন আজকেও আমরা বক্তৃতায় বলেছি যে নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কারের রোডম্যাপ দিতে হবে, এটা আজকেও বলেছি আমরা। আসবো। জি, আপনার কাছে আবার ধন্যবাদ। জি, একটা বিরতি নিয়ে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। কথা বলছিলাম দাবি নিয়ে, কারণ এখন দাবি দেওয়ার একটি শহর বলা যাচ্ছে ঢাকায়। প্রচুর দিক থেকে দাবি আসতেছে, বিভিন্ন রাজনৈতিক দল, মত নির্বিশেষে সংগঠন নানা রকম দাবি নিয়ে আসছে। সেই ক্ষেত্রে নির্বাচন, সংস্কার, এগুলো দাবির মধ্যেই পড়ে। আমি যেতে চাই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে, সেটি হচ্ছে যে যেমনটি বলছিলেন শেখ রফিকুল ইসলাম বাবলু, যে নির্বাচিত সরকারই সংস্কার করবে, অন্তর্বর্তী সরকার নয়। এখন নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, সেই নিশ্চয়তা নির্বাচিত সরকার কিভাবে দিবে? আচ্ছা, এ ব্যাপারে একেবারে সহজ আমার বুঝটা বলি। অ্যাকচুয়ালি এই যে সংস্কারের কথা যদি জনগণ মনে করে, ধরুন একটা প্রস্তাব আমরা কয়জন দিলাম, তাতে তো হয়ে যায় না। তাহলে এটা সম্মতি কার লাগবে? জনগণের সম্মতি। জনগণ যদি সম্মতি দেয় তাহলে কিন্তু দেখবেন যে ক্ষমতায় যাক না কেন সে কিন্তু করতে বাধ্য হবে। আচ্ছা, কথার কথা, ধরেন করলো না,
আপনি তাহলে জোর তো আপনি তাকে তো আর মারপিট করতে পারবেন না, তাহলে জনগণই তার শাস্তি দেবে। শাস্তি কিভাবে দেবে? পরের নির্বাচনে তাকে ভোট দেবে। বুঝে নেবে, অথবা অতদিন ক্ষমতাই থাকতে পারবে না। ভেরি সিম্পল। যদি আমি বলছি পারফেক্ট সংস্কারের কথাটা বিবেচনা করেন, তার মানে আমরা কথাটাকে নির্বাচিত সরকারের কথা এই অর্থে বলি যে ধরুন 18 কোটি মানুষকে তো আমরা নিয়ে এসে জিজ্ঞেস করতে পারবো না যে ভাই তোমার মত কি, তুমি করো, তাহলে তার নির্বাচিত প্রতিনিধিরাই করবে। উনি যেটা বলেছেন খুবই কারেক্ট, এর কিন্তু কোনো অল্টারনেট নেই। কেন, তাও আর একটা কথা বলি শেষ করি ওই পয়েন্টটা খালি। ধরেন একটা প্রস্তাব আমরা নিলাম এইখানে সম্মিলিতভাবেই, স্বাক্ষরও করলাম, পাশ করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। তাহলে তাই ছাড়া তো মূল্য থাকবে না। আপনি 11 পরে এখন এনারাই তো হিসাব দিচ্ছেন প্রায় নাকি 150-র মতো এই ধরনের প্রজ্ঞাপন জারি করা ছিল, তার মধ্যে কত 20 না 22টা এরকম বা 26টা করেছে, তাও তাদের সুবিধা মতো। কিন্তু এইবারের আমরা বলি, এখন তাহলে সেফটি ক্লজ তো কেউ দিতে পারবে না। আর একটা নির্ভর করছে আপনি কাকে নির্বাচিত করবেন। আপনি ভালো শক্তিকে নির্বাচিত, আমি জনগণকে বলছি, ভালো শক্তিকে নির্বাচিত করলে আপনি বেশি লাভ পাবেন, ভালো শক্তি না হলে পাবেন না। কিন্তু এইবারের একটা সুবিধাজনক বিবেচনা আপনাকে করতে হবে। সেটা কি? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে পজিটিভ আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, আপনি যদি কালক্ষেপণ না করেন, কারণ কালক্ষেপণ করলে মানুষ ভুলে যাবে, দ্রুততম সময় করলে মানুষ মনে রাখবে। আচ্ছা। কেউ যদি কথা না রাখে মানুষই তার জবাব দেবে। প্রসঙ্গক্রমে আমি আরেকটা সংস্কার নিয়ে একটা বলি, যে আলোচনাটা অনুচ্চারিত থাকে সময়ের জন্য। দেখেন, সংস্কারে বড় যেটা এই যে বললাম, সংবিধান সংস্কারে সবচেয়ে এমন এমন কথাগুলো আনছেন যেটা আসলে ঐক্যমত্যের আমি কোনো সুযোগই দেখি না। ঐক্যমত হবেই না। না, ওই যে মানে আমি ঐক্যমত বলতে আমি 100% ঐক্যমতের মিন করছি, যেটা ওই যে বাবলু ভাই একটা কথা বললেন, এরকম অনেক বলা যেত। কিন্তু আবার দেখেন, এইখানে দুর্নীতি দমন কমিশন, আমি একটু জিনিসটা একটু মজা করে বলি, দর্শক তাদের আশা করি ভুল বুঝবেন না। আমাদের প্রায় আলোচনা যখন শেষ হচ্ছে 2টার পরে 3টার আগায় না, কারণ নেক্সট আরও হবে। তা আমি বললাম ঠিক আছে, আজকে অন্ততপক্ষে সবই তো আপনাদের সাথে অধিকাংশ দ্বিমত হলো, তাহলে দুর্নীতি দমন ওই সংস্কার কমিটি যেটা করেছে ওইটা আমরা 5-7 মিনিটে করে ফেলতে পারবো। তো ওইখানে একজন মজা করে বললেন, দুর্নীতি 5-7 মিনিটে উচ্ছেদ করতে পারবেন? এটা আমাদের বোঝেন। তার মানে যাচ্ছে উচ্ছেদ না করতে পারি, একমত হতে পারবো। এবং নিশ্চয়ই উনি বা আপনারা দেখলে দেখবেন, একেবারে আপনাকে ফ্রাঙ্কলি বলি, দুর্নীতির যে প্রস্তাবগুলো আমরা দেখলাম, এই যে কোশ্চেনিয়ার করেছে, আমাদের তো অধিকাংশ একমত। 2-1টা পয়েন্ট বোঝার জন্য বলি, ওইখানে যিনি দায়িত্বে ছিলেন ইফতেখারুজ্জামান, ওনাকে বললাম যে ভাই এই যে এই পয়েন্টটা আমরা জেনারেলি একমত, কিন্তু এ ব্যাপারে আমাদের একটু বুঝ কম এই কারণে বলি, কারণ এটা আমি অন্যদের সাথে মিলাই দিচ্ছি, দর্শক বুঝবেন আশা করি। বললাম বুঝ কম মানে আপনি যে বলছেন এই কাগজে আগে যে বাংলাদেশ স্বাক্ষর করেনি, তা কি কারণ যদি বলেন, জেনারেল সম্মতি আছে, ভালোভাবে দিতে পারি। আমি ধন্যবাদ জানাই ওনাকে। এইটা আসার পরপরই গতকালকে উনি 2টা পেপার আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তার মানে যে ধরেন 2টা কোশ্চেনের মত দিতে আমাদের অসুবিধা ছিল, এখন যে কোনো সময় অনলাইনে মত দিয়ে দিতে পারি। এগুলো কোনো সমস্যা না, যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে, যেটা আপনি আইন করে করতে পারবেন। কিন্তু সংবিধান মানে কি বলে, নির্বাচিত পার্লামেন্ট দিয়ে যেটা সংশোধন মানে যেটা করতে হবে, সেইটার জন্য আপনি একটা প্রস্তাব রেডি করতে পারেন। কিন্তু এটার জন্য কালক্ষেপণ যদি করেন খুব ভুল হবে। আর এই 9 মাসে কিচ্ছুই হয় নাই, এইটা আর একটা ঘোরতর অপরাধমূলক কাজ হয়েছে। মানে সংস্কার প্রস্তাবের মানে কিছুই হয় নাই। হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, এই বিষয়টা আপনি বলেন, সেই সাথে একটু বলবেন যে আমরা তো মানে এর আগে অনেকগুলো নির্বাচিত সরকার দেখেছি, সেই নির্বাচিত সরকারগুলো সংস্কারের কি করলো? এখন আপনারা বলছেন নির্বাচিত সরকার এসে সংস্কারগুলো বাস্তবায়ন করবে, সংস্কার নিয়ে কাজ করবে। আমরা তো অনেকগুলো নির্বাচিত সরকার দেখেছি, তো তারা কি করলো? না, তখন কিন্তু আমি আপনাকে বলি, এই জায়গায় অতীতের নির্বাচিত সরকারগুলো, এই যে আজকে সংস্কারের প্রশ্নটা কেন এসছে, গত 54 বছর যে সরকারগুলো, আমার মনে হয় যে এখানে প্রায় 12-13টা সরকার পরিবর্তন হয়েছে, সেখানে সংস্কারের কোনো প্রশ্ন উঠেনি। আপনি যে ক্ষমতায় আসছে তার সুবিধার জন্য সংবিধানের মধ্যে কেসি ঢুকায় তার মতো করে সে অ্যামেন্ডমেন্ট করছে, সংবিধান অ্যামেন্ডমেন্ট করে ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে এবং দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা তো এত পাওয়ারফুল প্রাইম মিনিস্টার হয়েছিল যে নারীকে পুরুষকে নারী ছাড়া সমস্ত কাজ সে করতে পারত, রাষ্ট্রপতিও সে নির্বাচিত করত। মানে এমন পাওয়ারফুল প্রাইম মিনিস্টার হয়ে গেছিল বিকজ অফ এই অ্যামেন্ডমেন্টগুলোর জন্য। এখানে সংস্কার, যার জন্য এই সংস্কারের প্রস্তাবগুলো আমরা উঠিয়েছি। আমাদের নেতা ডাক্তার জাফর মাসুদ এই সংস্কারের প্রস্তাবগুলো আমাদেরকে বলে গেছে। আমরা সেই প্রস্তাবে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের এই যে 14 দফা, এই 14 দফা আমরা আবার এটাকে কাটছাট করে
27 দফার সঙ্গে মিলে 31 দফা করে ফেলেছি। আমরা যুগপৎ আন্দোলনে যারা 38টা দল ছিলাম তারা এটা আমরা করেছি। অতীতে সরকারগুলো কেউ এই সংস্কার নিয়ে মাথাও গামায়নি। যে যেমনি ক্ষমতায় আসছে সে সেমনি তার মতো করে দেশ চালাইছে, এবং জনগণের কি মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে সেটা পাইছি। লুটপাট করো, খাও, দাও, ঘুমাও, এটার মধ্যেই তারা ব্যস্ত ছিল। আচ্ছা, দেশের কোনো কাজ করে নেই কেউ। জি আসবে একটু কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনি একটু বলবেন যে বিএনপি আজকেও বলেছে যে আপনার এই যে এখন তো মে, এপ্রিল, মে, জুনের মধ্যে সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে তারা, এটা চেয়েই আসছে। প্রশ্ন হচ্ছে যে 1 বছর পর নির্বাচন হলে ক্ষতি কি? বিএনপি আসলে এই মুহূর্তে কোন ধারায় আছে? আপনাকে ধন্যবাদ একটা চমৎকার প্রশ্ন উত্থাপন করার জন্য। প্রথমত হলো যে যদি আপনি নির্বাচনটা ডিসেম্বরে বা জানুয়ারিতে করতে চান বা না করতে চান, তাহলে অন্য কোনো সময় আছে কিনা। আমি নিজে আরও 2-1 মাস আগে বলা শুরু করেছি কথাটা। আপনাদের এখানেও একটা কমেন্টে আমি বলেছি এটা, যে ডিসেম্বর এবং জানুয়ারিতে নির্বাচন না করলে 2025 ডিসেম্বর অথবা 26 জানুয়ারি, পরবর্তীতে বর্ষাকাল, ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষা এবং রোজা, এই 4 কারণে কিন্তু আবার 2026 ডিসেম্বর অথবা 27 জানুয়ারি ছাড়া ডেট নাই। এটা আমি অনেকটা পরীক্ষা করে দেখেছি। অলরেডি আমি এটা বলেছি আরও 2 মাস আগেই বা 1-1.5 মাস আগে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বারবার করে বলছেন যে জুন জুলাইয়ে বা ডিসেম্বর জুন জুলাই নির্বাচন করার কোনো সুযোগ নাই। আপনি বলছেন রোজা, ঝড় বৃষ্টি, ওই চিন্তাগুলো কি তাদের মাথায়? অবশ্যই আমি জানি না, আমার সাথে তার ওনাদের কথা হয় না, কিন্তু আমার হিসাবটা এরকম। এক, এই কারণে বিএনপি কোনো সুশীল সমাজ না, একটা রাজনৈতিক দল। তো যত রাজনৈতিক দল আছে, আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি, তাদের একটা লক্ষ্য হলো সকল রাজনৈতিক দল হতেই পারবে না যদি সে ক্ষমতা যেতে না চায়, তার আর নাহলে সে প্রেশার গ্রুপ হয়ে যাবে। তো বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল এবং তার লক্ষ্য যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, এবং গত 17 বছর ধরে সে এই লড়াইটাই করে যাচ্ছে, সুতরাং 17 বছর যে লড়াইটা সে করে এসেছে, এখন সেই লড়াই থেকে তার পিছিয়ে আসার সুযোগ আমি বলবো না, পিছিয়ে আসাটা তার নিজের সাথে আত্মঘাতী। এখন তার উচিত সরকারকে বলা, তোমার যে সংস্কার, আমি তোমার সংস্কারের সাথে একমত। ইভেন শুধু সংস্কারের বিএনপি বলেই যাচ্ছে তারা সংস্কারের একমত শুধু না, সব সংস্কার একমত হতেও পারবে না। আচ্ছা, কিন্তু বিএনপি সংস্কারের রাজনৈতিক দল হিসাবে সবার আগে কিন্তু বিএনপি সংস্কারটাকে দিয়েছে। আজকেও তারা বলেছে সবচেয়ে ভালো সংস্কার প্রস্তাব তারাই দিয়েছে। আলোচনার তাদের দাবি আর কি বিএনপি সবার আগেই 31 দফা দিয়েছে। তো এই যে সরকার যেটা নিয়ে এসছে, শুধু বিএনপি, আপনারা সবাই আছেন, তো এই সংস্কার প্রস্তাব যেহেতু এই সরকারের আগে বিএনপি সহ তার সমমনা দলগুলো এনেছে, এই সংস্কারের ব্যাপারে কিন্তু বিএনপির আগে অন্য কেউ নাই। একই অবস্থা 17 বছর ধরে গণতান্ত্রিক নির্বাচনের জন্য বিএনপি অন্যতমভাবে লড়াই করে যাচ্ছে, তাদের সাথে অন্য সমমনা দলগুলো আছে। সুতরাং এখন আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেন, সেক্ষেত্রে তো বিএনপি সুশীল সমাজের মতো ভূমিকা রাখলে হবে না। তাকে রাজপথে, রাজনৈতিক দলের কাজ হলো রাজপথে থাকা, তাকে রাজপথে থাকতে হবে এবং রাজপথে থেকে বলতে হবে নির্বাচনের এবং সংস্কারের সত্যিকারের ডেট দরকার। তারিখ আপনি পিছাতে পারেন প্রয়োজনে সবার সাথে আলাপ করে, কিন্তু আপনি তো তারিখ দিবেন। আজকে প্রায় 9 মাস 10 মাস হয়ে গেছে। তাহলে মাঠে নামতে হবে, আন্দোলন অবশ্যই আন্দোলন। বিএনপি মাঠে নামবে কিনা? বিএনপি মাঠে নামবে কিনা? মাঠে নামা মানে হলো, আপনি যে টকশোতে কথা বলছি, এগুলো রাজনৈতিক দলের কাজ না। কনফারেন্স রুমে কথা বলা রাজনৈতিক দলের কাজ না। রাজনৈতিক দলের কাজই হলো প্রসেশন, রাজনৈতিক দলের কাজই হলো সভা সমাবেশ, রাজপথ। সুতরাং বিএনপি যদি সুশীল সমাজের রূপ ধারণ করে, তাহলে তার ভুল হবে। এখন বিএনপিকে রাজনৈতিক দলের চরিত্রে আবির্ভূত হতে হবে এবং সরকারের সাথে তার বোঝাপড়াটা রাজনৈতিক দল হিসাবে করতে হবে, সুশীল সমাজ আকারে না। এটা সুশীল সমাজ আকারে অন্যরা করতে পারেন, আমি করতে পারি, কিন্তু বিএনপি করতে পারে না। এই জায়গা থেকেই আমি বলছি, সংস্কার ইস্যুতে বলেন, ইভেন সংস্কার ইস্যুতে, নির্বাচন ইস্যুতে, বিচারের ইস্যুতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না আমাদের কাছে। আরেকটা ব্যাপার হলো কি, অগ্রগতিও দৃশ্যমান হচ্ছে না। সরকার একদিক দিয়ে যেমনিভাবে আমরা দেখেছি যে প্রচুর যাদের ব্যাপারে অভিযোগ আছে তারা পালিয়েও গিয়েছেন, আবার যারা অভিযুক্ত অলরেডি আপনার জেলে ছিলেন তারা জামিন পেয়েছেন অনেকেই, আবার যারা অনেকে বাইরেও আছেন। বিচারের কাজটা কিন্তু সরকার ঠিকমতো করছে না। এটা কিন্তু এখন কিন্তু সময় এসেছে সরকারকে বলা যে আপনি যে রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছেন, যে ফেসিবাদের বা কর্তৃত্ববাদ বিরোধী স্পিরিটের উপরে দাঁড়িয়ে আপনি সরকার গঠন করেছেন, সেই স্পিরিটটা, বিচার এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়াটাকে নিশ্চিত করা এবং যে আপনার কর্তৃত্ববাদ বিরোধী লড়াইটাকে আমাদের কাগজে কলমে এগিয়ে নিয়ে যাওয়া, এই জায়গায় এই স্পিরিটটা সরকার কতটা ধারণ করছে। সরকারের কাজ না কিন্তু
কোনো একটা ইউনিভার্সিটি করে দেওয়া, এই সরকার বুঝাতে হবে নাগরিকদেরকে সে দাবি পূরণ করতে আসে নাই, সে কিছু মৌলিক কাজ করতে জনগণ তাকে একটা সংকটময় সময় নিয়ে আসছে। সেই মৌলিক কাজগুলো বাদ দিয়ে যদি আপনি জনগণকে একের পর এক দাবি পূরণ করার দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করা, এটা কেন এটা কেন হয়েছে? এটা হয়েছে হলো আপনি এমনভাবে নিজেকে উপস্থাপন করছেন যে আপনি বোধহয় দেশের মানে রেগুলার সরকারের মতো। আপনাকে এটা বোঝাতে হবে নাগরিকদেরকে, আমি দেশের রেগুলার সরকার না, আমি একটা আপনাদের বিপদে এসেছি, এখন আপনাদের বিপদ উত্তরণ হলেই একদম আমি চলে যাব। এই জায়গাটা এই সরকারকে বোঝাতে হবে। কিন্তু সরকার যদি এটা বোঝাতে না পারে তাহলে কিন্তু আমাদের নির্বাচনটাও অনিশ্চয়তা পড়ে যাবে, আমাদের সংস্কারগুলো অনিশ্চয়তা পড়ে যাবে, এবং আমাদের বিচার কিন্তু অলরেডি অনিশ্চয়তা পড়ে গেছে। সো আমি মনে করি সরকারকে 3 কাজে মূল প্রায়োরিটি দেওয়া উচিত এবং এটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। বিরতির পরে আবার আসবো আলোচনায়। সরকার এই বিষয়ে তো কাজ করবে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজনে এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম দাবি নিয়ে। আমি আবারও যেতে চাই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। সেটি হচ্ছে যে আমরা তো নির্বাচন, সংস্কার, রাজনীতির কথা বললাম একটু। আজকে এনসিপির যে নেতা হাসনাত আবদুল্লাহ তিনি তো বলেছেনই, বিএনপি নেতারা বা অন্যরাও বলছেন একই কথা, যে করিডোর ইস্যুতে ধোঁয়াশা সৃষ্টি না করে সরকারকে এই বিষয়ে একদম পরিষ্কার করে বলতে হবে যে আসলে কি হচ্ছে। ধোঁয়াশার কথাটা কেন আসছে? উনি ওনার কথা কি বলেছেন জানি না। আমরা গতকাল বাম গণতান্ত্রিক জোট আনুষ্ঠানিক প্রোগ্রাম করেছি এবং এর আগে বিবৃতি দিয়েছি। করিডোরের প্রশ্ন যদি বলেন, বন্দরের প্রশ্ন আছে, করিডোর প্রশ্ন আমরা পরিষ্কার বলেছি। এবং আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চ, এমনকি বিএনপি পর্যন্ত, তারা পরিষ্কার করে বলেছে এই যে মানবিক করিডোরের নামে যেটা দেয়া হচ্ছে, এইটা স্রেফ এই অঞ্চলে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে আমন্ত্রণ জানানো এবং বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থার মধ্যে ঠেলে দেওয়া, যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এবং এই নির্বাচনকে আরও প্রলম্বিত করা। সুতরাং এটা চলবে না। আমরা ধোঁয়াশার মধ্যে নাই, এটা পরিষ্কার করে বলে দিই। আরেকটা কথা খালি বলি, কারণ শেষ সময় আমি জানি সময় নাই, এইখানে আলোচনাগুলো উঠেছে। আমি খুবই ক্ষুব্ধতার সাথে লক্ষ্য করলাম গতকাল আমাকে অনেকে, কারণ সবটা তো ভাই আমাদের রাজনীতির অন্য কাজের সময় দেখতে পারি না, এই সরকারের প্রেস উপদেষ্টা সম্ভবত শফিকুল আলম সাহেব, আমি জানি না উনি কি সম্প্রতি কি প্রমোশন পেয়ে উপদেষ্টা হয়েছেন নাকি প্রধান উপদেষ্টা রিপ্লেসমেন্ট হয়েছেন, আমি জানি না, প্রেস সচিব। কারণ আমাকে 2 জন যেটা একটা টেলিভিশনে পাঠিয়েছেন তাতে দেখলাম উনি অ্যাগ্রেসিভলি বলছেন যে এই সংস্কার, আমরা তো রেগুলার সরকার, সব কাজ আমরা করব, সংস্কার আমরা করে যাব। কোথায়, আমি সেটাই বলছি, উনি কি প্রমোশন পেয়ে এরকম হলেন কিনা? উনি বন্দর কেন দেবেন তার জন্য পজিটিভ বলছেন, উনি বলছেন বামদের ফাঁদে পা দেবেন না, উনি বলছেন মানবিক করিডোরে উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন। হোয়াট ইজ ইট? তার মানে কি সরকারটা চালাচ্ছে কে? আমি বরঞ্চ আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে পরিষ্কার বলতে চাই, সরকার কে চালাচ্ছে আমরা জানতে চাই। আমরা বলতে চাই এটা ইন্টারিম সরকার, আপনি ইন্টারিমের কাজে থাকেন। আপনার দায়িত্ব যেটা যে ডিসেম্বর বলছেন, এই পরিস্থিতিতে আমি মনে করি ডিসেম্বর দেরি হয়ে যাবে, তার আরও আগেই। কারণ নির্বাচন, ভালো নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার তার জন্যই কিন্তু অল্প সময় যথেষ্ট। আমাদের নির্বাচন কমিশন করতে পারে, আর 2-1টা প্রজ্ঞাপন জারি করে যা করতে হয় সেটাই করুক, আর এইখানে ওনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুক। ওই সময়ে আমরা একটা কি ভালো কাজ দরকার সেটা আমরা করতে পারি, যেটা নির্বাচিত সরকার করবে। এই ধারায় না গেলে দেশটা, আগে আমরা দেখতাম নির্বাচন সহ বিভিন্ন জায়গায় পাশের আধিপত্যবাদী দেশ তারা যেমন রাজত্ব করছে, আমরা দিব্য দেখতে পাচ্ছি ভূ রাজনৈতিক কারণে দেখা যাবে আমেরিকান সাম্রাজ্যবাদ এইখানে এমন রাজত্ব সামনে নিয়ে আসবে যা আমাদের দেশকে, যেটা অনেক সময় অনেক দল বলেছে, এটা একটা ফেল স্টেটের দিকে নিয়ে যাবে এবং দেশটা একটা কঠিন সংকটের মধ্যে পড়ব। সুতরাং গণতন্ত্র শুধু না, পুরো দেশ একটা সংকটে পড়ব। সুতরাং এই দায়িত্বশীল আচরণ আশা করি ইন্টারিম সরকার করবে। না হলে আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, আমরা কিন্তু নতুন ধরনের কর্মসূচি দিয়েই রাজপথে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ থাকবে না। প্রফেসর মাহমুদুর রহমান যদি একটু বলেন যে মানে ভূ রাজনীতির কথা আসছে, যে ইস্যুতে আসছে নিশ্চয়ই আপনি ধরতে পেরেছেন, সেই জায়গাটা একটু আপনার বক্তব্য জানতে চাই। মানে এটা তো খুবই সঠিক কথা যারা বলেছেন যে মানবিক করিডোর ইস্যুতে। আসলে এই আলোচনায় এখন আসবে কেন? আমার কথা হলো এটা, মানবিক করিডোরের আলোচনা বা চট্টগ্রাম বন্দর, এই সরকারের অধীনে তো এই আলোচনা হওয়ার কথা না। এখন আলোচনা হবে নির্বাচনটা কিভাবে মানুষের অংশগ্রহণের মাধ্যমে করা যায় সুষ্ঠুভাবে,
এখন আলোচনা হবে একটা জবাবদিহিমূলক সরকার তৈরি করার জন্য। তাহলে প্রেস সচিব এগুলো কিভাবে বলছে? একটা জবাবদিহিমূলক সরকার, বন্দর সবকিছু জবাবদিহিমূলক সরকার কিভাবে তৈরি করা, যেটা আমরা 54 বছরের অভাব ছিল। আমি 3টা কথা বলি। আপনি গত সরকারের বিরুদ্ধে আমাদের 3টা মেজর অভিযোগ ছিল। একটা হলো তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করছেন না, আমরা ভোট দিতে পারছি না, নাগরিক অধিকার আমাদের নাই। দ্বিতীয়ত হলো আমরা কথা বলতে পারছি না, আমরা আমাদের স্বাধীনভাবে কথা বলতে পারছি না। তৃতীয় অভিযোগ ছিল যে প্রতিবেশী দেশের একটা হস্তক্ষেপ চলছে। এই 3টা কারণে কিন্তু ওই সরকারের প্রতি মানুষের একটা অনাস্থা ছিল এবং শেষ পর্যন্ত মারাত্মক আন্দোলনের মধ্য দিয়ে, রক্তাক্ত বিক্ষোভের মধ্য দিয়ে তার পতন হয়েছে। এখন একই অভিযোগ যদি আপনি আগে বলেছে উন্নয়নের জন্য নির্বাচন করা যাবে না, জঙ্গিবাদ ফিরে আসবে, বিএনপি জামাত এদেরকে নানান ধরনের তকমা দিয়ে বলা হচ্ছে নির্বাচন দেওয়া যাবে না। আবার এখন যদি আপনি বলেন সংস্কারের জন্য নির্বাচন দেওয়া যাবে না, আপনি ডিসকোর্স তো রিপিট করতে পারবেন না। আমরা পলিটিক্যাল ডিসকোর্সের কথা বলি, রিপিট করতে আমাদের প্রায়োরিটিটা কি, আমরা কেন আন্দোলনটা করেছিলাম 15 বছর ধরে। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আজকের প্রবলেমটা হলো কি, সরকার যে সকল জায়গাগুলোতে পদায়ন করেছে তারা ম্যাক্সিমাম লোক হলো গর্তবাসী, তারা অনেক ফেসিবাদের থেকে প্রচুর সুবিধা নিয়েছে এবং কর্তৃত্ববাদের সাথে তারা ছিল, যে কারণে তারা 17 বছর যারা রাজপথে লড়াই করেছে তাদের রক্তের দায়টা অনেক সময় এই সরকারের অধিকাংশ পদের লোকজন বুঝতেই পারছে না কি কষ্টের মধ্যে দিয়ে 17 বছর তারা লড়াই করেছে। সেই কারণে নির্বাচনের যে ডিমান্ডটা, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার যে ডিমান্ডটা, আর যেন আমাদের কথা বন্ধ না হয় এবং আমরা যেন কারোর পদানত না হই সার্বভৌমত্বের দিক দিয়ে, এই যে ডিমান্ডটা 17 বছর ধরে লড়াইটা ছিল, এর যে স্পিরিট, এই স্পিরিটটা ধারণ করতে পারছে না মনে হচ্ছে অনেকেই যারা এই সরকার পরিচালনার সাথে সংশ্লিষ্ট আছে। সুতরাং এই সরকারকে মনে রাখতে হবে এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিরিট ছিল, 17 বছরে হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের যে স্পিরিট ছিল, সেই স্পিরিট ছিল একটা কর্তৃত্ববাদী সমাজ প্রতিষ্ঠার স্পিরিট। এই স্পিরিট ছিল একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের, জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের স্পিরিট। সেই জায়গায় এই সরকার কিভাবে কন্ট্রিবিউট করতে পারছে সেই বিষয়ে কিন্তু এখন সরকারের সাথে আলোচনা যেতে হবে। সেই স্পিরিটের সরকারই তো এখন, তাদের গতি কেন? সেটা আমাদেরকে দৃশ্যমান করে দিতে হবে। আপনি তো এই কথা বললেই হবে না। শেখ হাসিনা আমাদেরকে অনেক কথা বলতেন, কিন্তু আমরা সেই কথা কি আপ্লুত হয়েছি? আপনাকে বলতে হবে, আমরা যেমন আগে বলেছি উন্নয়নের নামে আমি আমার ভোটাধিকার লঙ্ঘন করতে দিব না, আজও বলছি আপনি সংস্কারের নামে ভোটাধিকার, প্রথম আমার নাগরিক পরিচয়, তারপরে আপনার সংস্কার। আমার আগে আপনি ভোটাধিকার হলো আমি যে নাগরিক তার প্রমাণ, আপনি যে রোহিঙ্গা না, আপনি যে বাংলাদেশি তার প্রমাণ একমাত্র আপনি যখন ভোট দিতে পারেন। সুতরাং কোনো যুক্তিতেই ভোট দেওয়ার অধিকার থেকে কাউকে বঞ্চিত করাটা চরম অন্যায় এবং অবিচার। রাষ্ট্রই তো থাকে না আপনি যদি ভোট নিতে দিতে পারেন, নাগরিকত্ব থাকে না আপনি যদি ভোট না দিতে পারেন। সুতরাং এই জায়গাতে আপনাকে কথা বলতে হবে। সরকারকে এই রাজনৈতিক দলগুলো সহ, বিএনপি সহ বোঝাপড়ায় আনতে হবে। আপনি নাগরিক পরিচয় নিশ্চিত করেন, দেন জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করেন। নিশ্চিত উনি করতে পারবেন না, কিছু শর্ত দিতে পারবেন। সুতরাং সেই শর্তগুলো যেন এই রাজনৈতিক দলগুলো সবাই বাস্তবায়ন করতে বাধ্য হয়, সেই জায়গায় একটা এগ্রিমেন্টে আসেন। আপনি সেই জায়গায় না থেকে যদি আপনি নানান কাজে যুক্ত হন, আপনার তো লিমিটেড টাইম, আপনি কিভাবে মূল কাজটা এগিয়ে নিয়ে যাবেন? আমি মনে করি দেশটাকে স্থিতিশীল রাখতে হলে আইন শৃঙ্খলা, দৈনন্দিন আইন শৃঙ্খলাকে প্রায়োরিটি দেন এবং আপনি নির্বাচনমুখী হন এবং দায়িত্বশীল সরকার তৈরির দিকে মনোযোগ দেন। রফিকুল ইসলাম বাবলু, আপনি একটু বলবেন, নির্বাচনমুখী হওয়ার কথা বলেছেন, সেই সঙ্গে যেহেতু অন্তর্বর্তী সরকার, তারা নির্বাচনটা তাদের মুখ্য হওয়া উচিত, সেই আলোচনায় হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার করিডোর বা বন্দর এসব বিষয় নিয়ে কেন আমরা আলোচনা করছি? শুনেন, ধন্যবাদ আপনাকে। এই করিডোর নিয়ে আমাদের দল ভাষায়ী জনশক্তি পার্টি, আমরা প্রথমেই তাকে অনুরোধ করেছি যে এটা আপনার কাজ না, আর আপনি এটা দিতে যদি চান, এই দল, এই রাষ্ট্রের স্টেক হোল্ডার কারা, এই সরকারের মেইন স্টেক হোল্ডার কারা, এই রাজনৈতিক দলগুলো। আপনি স্টেক হোল্ডারদের সঙ্গে বসেন, কথা বলেন। আমরা এই স্টেটমেন্টে পরিষ্কার উল্লেখ করি, প্রত্যেকটা জাতীয় পত্রিকায় আছে, আমার ছবি সহ দিয়ে আমরা এটা বলেছি এবং পত্রিকাগুলো ছেপেছেও যে এই স্টেক হোল্ডারদের সঙ্গে আগে বসতে হবে আপনাকে। আপনি কিভাবে, কোন পর্যায়ে, কোন অবস্থানে গিয়ে আপনি এই করিডোর দিতে চাচ্ছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। আমার স্বাধীনতা সার্বভৌমত্ব কি অক্ষুণ্ণ থাকবে কি থাকবে না, সেটা প্রশ্ন ফার্স্ট। আপনি অনেকেই বলেছে আজকে যদি করিডোরের নামে এখানে আপনার ওই যে রাখাইনদের, ওখানে আপনি জানেন মায়ানমারের মতো একটা দেশ যেখানে 20-22টা প্রদেশ, ওখানে জাতিগত দাঙ্গা, গোষ্ঠীগত দাঙ্গা, বিভিন্ন দাঙ্গা লেগেই রয়েছে। এরকম একটা কান্ট্রি গিয়ে আমি করিডোর দিয়া আমার রাষ্ট্রটাকে কি আমি গাজা বানাইতে চাই? প্যালেস্টাইনের যে গাজা যে অবস্থাটা হয়ে গেছে,
সেই অবস্থাটাকে আমরা সৃষ্টি করতে চাই? তাহলে সরকারের অসুবিধাটা কোথায়? তার মেইন স্টেক হোল্ডারদের সঙ্গে বসে কথা বলতে তার অসুবিধাটা কোথায়? এটা কোনোদিনই পারবে না আমাদের সঙ্গে আলোচনা ছাড়া। আমি শুনেন, উনি একজন বিশ্ববর্ণ ব্যক্তি, আমাদের প্রধান উপদেষ্টা। 2013 সাল থেকে আমি ওনার সঙ্গে কাজ করেছি। ওনাকে যখন শেখ হাসিনা বের করে দেয় গ্রামীণ ব্যাংক থেকে, তখন থেকে আমাদের ভাষা সৈনিক আব্দুল মতিনকে সঙ্গে নিয়ে ওনার সঙ্গে সংহতি প্রকাশ, কেউ তখন শেখ হাসিনার বিরুদ্ধে এই লড়াই কেউ যেতে চায়নি, আমরা করেছি সেটা। আমরা ভাষা নিয়ন্ত্রণী পরিষদ এবং বর্তমানে ভাষায়ী জনশক্তি পার্টি, আমরা সেই লড়াইটা তখন থেকেই শুরু করেছি। জি, তো কাজেই আমি ওনাকে বলবো, আপনি একজন বিশ্ববর্ণ ব্যক্তি, আপনি এই ভুলগুলো করবেন না। আপনাকে আমি এই এখন টেলিভিশনের টকশোর মাধ্যমে আপনার কাছে অনুরোধ করব, আপনার সমস্ত রাজনৈতিক দল ডেকে বসে আপনার এই করিডোর নিয়ে বসেন, সংস্কার নিয়ে বসেন, নির্বাচন নিয়ে বসেন। আপনাদের যখন ডাকছেন আমরা তখন আপনার কাছে হাজির হচ্ছি। তাহলে আপনার অসুবিধাটা কোথায়? জি, ধন্যবাদ। প্রফেসর মাহবুব, আপনি বোধহয় 30 সেকেন্ড সময় চাচ্ছিলেন কিছু বলার জন্য। আমি জাস্ট বলছি যে এমন একটা সময়ে অধ্যাপক ইউনূস আমাদের দায়িত্ব পেয়েছেন। আমি বাবলু ভাইয়ের সাথে একমত হয়ে বলছি, কথাটাই আমি বলতে চেয়েছিলাম কাছাকাছি, যে ওনার স্মরণীয় হয়ে থাকার একটা মুহূর্ত, এবং এই স্মরণীয় হয়ে থাকার যে সারা বিশ্বে যেমন উনি বরেণ্য হয়েছেন, নন্দিত হয়েছেন, আমাদের এখানেও কিন্তু উনি নন্দিত আছেন এবং আমরা তাকে অত্যন্ত সম্মান করি, মর্যাদা দিই। এবং আজকে এই সংকট থেকে যদি আমরা সঠিকভাবে উত্তরণ ঘটাতে পারতাম ওনার নেতৃত্বে, তাহলে কিন্তু উনি ওনার সারা জীবন আমাদের কাছে অত্যই রেসপেক্টেড হয়ে থাকতে পারতেন। এই সুযোগটা যেন উনি হাতছাড়া না করেন। জি, ধন্যবাদ প্রফেসর মাহবুব রহমান, ধন্যবাদ জানাচ্ছি রহিন হোসেন প্রিন্স। আর একদিন আলোচনা করবো, আর সময় থাকলে, আলোচনা আজকে নেই। ধন্যবাদ জানাচ্ছি কাজী মোহাম্মদ মাহবুব রহমান, রফিকুল ইসলাম এবং রহিন হোসেন প্রিন্স, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।